ইতিহাসের স্মৃতিমধুরতা, ইতিহাসের প্রতি আমাদের দায়িত্ব দায়বদ্ধতা সবসময় থাকবে। যেহেতু কালনা শহর ঐতিহাসিক, পাশেই ভাগীরথী কুলকুল স্রোতে বয়ে যাচ্ছে অনন্তকাল ধরে। রাজনৈতিক স্রোতও কখনো কখনো ঘূর্ণাবর্ত তৈরি হয় কালনাতে। তো পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসির একটা সাজুজ্য সৌন্দর্য, একটা গন্ধমাখা স্মৃতি রয়েছে। এখানে অনেক পোস্টমর্টেম হয়, অনেক কথা হয়। সামনে যেহেতু নির্বাচন 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়ার ইস্যুতে, এখানকার শ্রমজীবী মানুষ কেমন আছে, এখানকার কৃষিজীবী কেমন আছে, সব নিয়ে কথা হবে। যিনি রয়েছেন তিনি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিসি জেলা সভাপতি সন্দীপ বাসু, আর হচ্ছে সিআইসি হচ্ছে উনি পূর্ত দপ্তরে দায়িত্বে রয়েছেন। সন্দীপ, স্বাগত, অভিনন্দন। এক হচ্ছে যে অঞ্চলে তুমি বিলং করো, প্রভু শ্রী প্রভু চৈতন্য মহাপ্রভুর এখানে স্মৃতি রয়েছে, ধূলিকণা রয়েছে, ভাগীরথীর স্রোত রয়েছে পবিত্র, এখানকার ইতিহাস রয়েছে যা 180 মন্দির থেকে আরো ইতিহাসের সৌন্দর্য, এখানে গন্ধ অনুভব তুমি বারবার করে করো। রাজনীতি তো আসবেই আসবে, স্বাভাবিক ব্যাপার এটা। এই যে সামগ্রিক যে ইতিহাসের যে রক্ষণাবেক্ষণের প্রশ্নে সরকারের ভূমিকা কি এবং যে পৌরসভা দায়িত্ব রয়েছে সেখানে কতটা করা গেছে, কারণ পর্যটক মুখী যদি না করা যায় তাহলে কানলা কিন্তু আস্তে আস্তে অনেকটা ব্যাক সাইডে চলে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। তুমি তোমার মতো ব্যাখ্যা দিতে বলো। নমস্কার। আমার বাড়ি কালনায়। কালনা শহরে আমার জন্ম। কালনা পৌরসভার নির্বাচিত প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত আমি এই পৌরসভার পূর্ত দপ্তরের সভাপতি। আপনি যে কথাটা বললেন যে পিছিয়ে পড়েছে, একদমই নয়। আমি আপনার এই প্রশ্নটাকে আমি কন্ডেম করলাম। কারণ এটাই, কালনা শহরটা একটা পূর্ণভূমি। এখানে যেমন শ্রী চৈতন্যদেবের পদধূলি এখানে রয়েছে, এখানে মহাপ্রভুর বাড়ি মানে মহাপ্রভুর প্রতিনিয়ত পুজো হয়। এখানে 108 শিব মন্দির আছে, এখানে রাজবাড়ি আছে, এখানে শতাব্দী প্রাচীন মসজিদ আছে এবং পাশে ভাগীরথী নদী বয়ে গেছে। তো সেখানে প্রচুর পর্যটক। এই মুহূর্তে আজকেই আমি যখন বাড়ি থেকে পৌরসভাতে আসছিলাম তখনই দেখলাম, মানে 108 শিব মন্দির রাজবাড়ি সংলগ্ন এলাকায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে প্রচুর পর্যটক এসছে। তো কালনাতে ইতিমধ্যেই কালনার ভাগীরথী নদীতে, আপনারা হয়তো জানেন না, গেলে দেখতে পারবেন, একটি আলাদা করে জেটি ঘাট আছে, যেখানে এসে এখানে হচ্ছে গিয়ে ওই বিদেশিদের লঞ্চ এখানে হচ্ছে গিয়ে নোঙর করে, যেখানে বিদেশিরা নামে ওই ঘাটে নেমে তারা কালনার যে নিদর্শন আছে তারা সেগুলো কিন্তু মানে দেখে, ঘুরে, মানে এখানে পর্যটক হিসেবে তারা এখানে আসছে এবং সেই পরিমাণটা অনেক বেড়েছে। সরকার, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে বামাটি মানুষের সরকারের যিনি ধারক বাহক, উনি সার্বিকভাবে সব ক্ষেত্রেই বিপুল উন্নয়ন ঘটিয়েছে, সেটা আজকে সকলের চোখে দৃশ্যমান। সেরকম ভাবেই কালনাতেও, সেটা কি বহমান পরিস্থিতির সঙ্গে? অবশ্যই কালনাতেও পর্যটন শিল্পে উনি কিন্তু পর্যটনের ক্ষেত্রে প্রচুর উন্নয়ন করেছেন। যেমন আমাদের ইতিমধ্যেই আমাদের হচ্ছে গিয়ে রাজবাড়িকে সুন্দর করে সাজানোর জন্য, যে সুসজ্জিত করার জন্য, তার জন্য যে অর্থ প্রদান উনি করেছেন, সেই মানে টোটাল কালনা ওই জেটি ঘাট থেকে শুরু করে আমাদের আপ টু যত জায়গায় আমাদের এই নিদর্শন আছে সেসব জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাঘাট থেকে শুরু করে তার যা যা লাগে, মানে একটা মানে পর্যটনকে গড়ে তোলার জন্য সরকারি সাহায্য যা যা লাগে, সরকারি সুবিধা যা যা লাগে, সব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে দিয়েছেন এবং আগামী দিনেও সেটা আমরা আশা রাখি নেত্রী বা মুখ্যমন্ত্রী সেদিকে নজর আছেন, উনি আগামী দিনে এটা দেবেন। আজকের ডেটে দাঁড়িয়ে কালনার পর্যটন কিন্তু মানচিত্রের মধ্যে রয়েছে। এটা আমি মানচিত্রের মধ্যে আছে ঠিক, আপনি আমার কথা কন্ডেম করছেন, এটাও ঠিক। ভাগীরথীর স্রোত আছে, এটা আমি কন্ডেম করতে পারবো না, কারণ আমি এই জেলার মানুষ। আমার প্রশ্নটা এই জায়গাটা ছিল যে পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে যেভাবে পর্যটনমুখী করার যে ভাবনা ছিল, তার জন্য ডিজিটাল প্রযুক্তি যেভাবে এসে গেছে, আমি বলছি ধরুন রাজবাড়ি ইতিহাস, 108 শিব মন্দির যে সমস্ত আছে, এগুলো যদি আর ডিজিটাল গতভাবে যদি এটাকে সেন্ট্রালাইজ করা যায়, তাহলে বহু মানুষ তো কালনা যারা বিদেশে থাকেন, আমি বলছি তারাও দেখতে পারেন, হ্যাঁ আমার নিজের শহর কালনা, ইতিহাসের শহর কালনা, প্রভু চৈতন্য মহাপ্রভু এই জায়গাটাকে আমি বলছি রে
সেন্ট্রালাইজ করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, প্রযুক্তি দুনিয়ার সঙ্গে সঙ্গে। এটা ভাবনা চিন্তা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো একটা কথা বলেছেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ হচ্ছে গিয়ে সবসময় পকেটে মোবাইল নিয়ে ঘোরেন এবং মোবাইল খুললেই দেখতে পায় কোথায় কি আছে, কোথায় কোন ফেসিলিটি আছে, কোথায় কিভাবে গেলে ভালো হয়। খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাদের ইতিমধ্যে ভাবনা চিন্তা আছে। কারণ আমাদের এটা একটা ওয়েবসাইট আছে কালনা মিউনিসিপ্যালিটির। সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে এগুলো আপলোড করা আছে। কিন্তু ডিজিটাইজড করার যে ব্যাপারটা, সেটা নিয়ে এখনো আমরা পদক্ষেপ এগোইনি। তবে হ্যাঁ, আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল এবং সেটা পৌরসভাতে আলোচনা করার জন্য সেরকম একটা পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই এসআইআর এর যে চাপটা পড়ে গেল, যার কারণে ওটাকে এখন আপাতত স্থগিত আছে। তবে আগামী দিনে ইচ্ছে আছে যে কালনাকে মানচিত্রে তুলে ধরার জন্য যে ডিজিটাইজ করার যে যা যা প্রক্রিয়া, সেগুলো অবশ্যই নেওয়া হবে। তার জন্য আমি আপনাদেরকে কথা দিতে পারি, এটা হবে। বেশ, ইতিহাসকে সম্মান আপনিও করেন, আমিও করি, কারণ ইতিহাসকে কখনো আমরা অস্বীকার করতে পারি না। ইতিহাসের স্মৃতি ধরেই আমরা পথ চলতে অভ্যস্ত, যা বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে রয়েছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, হচ্ছে আপনি ইতিমধ্যে আমি একটা জিনিস বলি, ইতিমধ্যে যেটা বলতে মিস করে গেছি। কালনা শহরকে হ্যাশট্যাগ প্রাণের শহর কালনা, এটা আমি দিয়েছি। কারণ আমি যখন পূর্ত দপ্তরের সভাপতি হওয়ার পরে যখন চার্জে বসি, তারপরে কালনার মহিষমর্দিনী মা মহিষমর্দিনী যেখানে পুজো হয়, ওখানে ঘাট আছে। ওই ঘাটে একটা ওই ঘাটটাকে নিয়ে কেন্দ্র করে একটা সজ্জিত করে ওখানে প্রাণের শহর কালনা বলে ওটা হ্যাশট্যাগ প্রাণের শহর কালনা। এখন দেখবেন মোবাইলে যখন ওই ফেসবুকে যে রিলস যখন বেরোয়, দেখবেন হ্যাশট্যাগ প্রাণের শহর কালনা বলে একটা কিন্তু প্রোফাইল আছে, যেখানে আমার কালনার সমস্ত কিছুই ওখানে আপলোড হয়। ঠিক আছে, ওইটা আমি করতে পেরেছি, এইটুকু করতে পেরেছি। এটা আপনার অবশ্যই আত্মতৃপ্তি বটেই, আর ইতিহাসের প্রতি সম্মান। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এ তো ইতিহাসের কথা, অনেকটা ইতিহাস তো মহাসমুদ্র, এ শেষ হবে না আপনার। যেখানে চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িয়ে আছে, যেখানে ভাগীরথীর স্রোত রয়েছে, যেখানে রাজবাড়ি রয়েছে, সেটা সুবিস্তৃত হবে স্বাভাবিক। আপনি পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্বে আছেন, আপনি জেলার সভাপতি। আপনি আমাকে এই মুহূর্তে বলুন যে পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার কৃষি এবং শিল্পের যা পরিস্থিতি, সেটা কতটা ভারসাম্য বজায় থাকছে, এক, এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের পরিস্থিতি কি, এবং তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আর হচ্ছে শ্রমিকদের সঙ্গে মালিকের যে বঞ্চনার যে তটরেখা তৈরি হয়েছে, যেটা আপনার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে ফেস করে না, এই যে তটরেখা তৈরি করেছে কিছু মালিক, শ্রমিকদের গুমড়ে গুমড়ে কান্না, এটা বিঙে সন্দীপ বসু আইনটিডিউসির জেলা সভাপতি কি ফিল করে বা বোঝে করে বিষয়টা? বিষয়টা হচ্ছে যে দেখুন, এটা যেটা বলেছেন এটা চিরাচরিত ঘটে এসছে। শ্রমিকদের কাজ হচ্ছে মালিকদের কাজ হচ্ছে শ্রমিকদের বঞ্চনা করে হচ্ছে গিয়ে নিজের মুনাফা ঘরে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা অবশ্যই অনুভব করেছি, এবং অনুভব করেছি এই কারণেই অনুভব করেছি, ছোট থেকে বড় হয়েছি একজন শ্রমিকের সন্তান হিসাবে। সেই শ্রমিক আজকে হয়তো তার বুদ্ধির কারণে হয়তো তিনি আজকে ব্যবসায়ী হয়েছেন, কিন্তু তার নেতৃত্বেও বেশ কিছু শ্রমিক কাজ করে, এবং ছোট থেকে সেই শ্রমিকদের মধ্যেই কিন্তু বেড়ে ওঠা। তাই শ্রমিকের যন্ত্রণাটা, শ্রমিকদের কষ্টটা, এটা ছোট থেকেই, এটা রাজনীতি বলে শুধু নয়, এটা রাজনীতির বাইরেও পারিবারিক দিক থেকেও আমার একটা অনুভব, শিক্ষা, দেখা, নিজের স্বচক্ষে দেখা ব্যাপারটা রয়েছে। তো কাকতালীয়ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাপতিতে আমি পূর্ব বর্ধমান জেলা আইনটিটিউসির সভাপতির দায়িত্ব পালন করছি। প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো এখনো অবধি পূর্ব বর্ধমান কাটার পথ, কিন্তু যেটা আপনি আছেন, যে পদে বসে আছেন না, ওটা কাটার পথ। আমার মনে হয়নি এটা কাটার পথ। আমার একদমই মনে হয়নি, একদমই মনে হয়নি। কেন মনে হয়নি? তার কারণ যারা শ্রমিকরা আছেন তারা যেমন আমার ভাই বন্ধু, তেমনি যারা মালিক পক্ষ আছেন তারাও আমার সম্মানীয় ব্যক্তি। এবং যখন আমার এরকম বিভিন্ন ক্ষেত্রে কোন শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিকদের সাথে যখন বসেছি, তখন এখনো পর্যন্ত আপনাদের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এখনো পর্যন্ত যতবার আমি ওই শ্রমিক এবং মালিকদের সাথে মধ্যস্থতা করেছি, কোনো জায়গায় মিস হয়নি। মানে যতটা যা আমাদের দাবি ছিল শ্রমিকদের পক্ষ থেকে, মালিকদের সঙ্গে কনভিন্স করে তাকে বোঝাতে পেরেছি, এবং তারা সেটা মেনে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা জানেন রাইস মিল,
রাইস মিল পূর্ব বর্ধমান জেলাতে, পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান জেলা হচ্ছে ধান চাষের একটা। কতগুলো রাইস মিল আছে? প্রায় 400-র উপরে রাইস মিল আছে। কতগুলো বন্ধ আছে? বন্ধ আছে যেগুলো তাদের নিজস্ব ব্যবসায়িক কারণে তারা যে কটা বন্ধ করেছে, কারণ তারা যেটা ওটা বন্ধ করে আরো বেশি করে সেটার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু রাইস মিল বন্ধ আছে। তারা নিজেদের ব্যবসায়িক কারণে তারা বন্ধ করে, এমন নয় যে ওটা লক আউট হয়ে গেছে, এরকম বিষয়টা নয়, কিন্তু ব্যবসায়িক ডেভেলপমেন্টের জন্য হয়তো কিছু কিছু রাইস মিল বন্ধ হয়েছে, সেগুলো কাজ চলছে, এখন ইন্ডাস্ট্রিয়াল কাজ চলছে তাদের। তো যাই হোক, সেইখানে কি হয়েছে, সেই রাইস মিলে বিগত কয়েক বছর ধরে তাদের কথা অনুযায়ী, ব্যবসায়ীদের কথা অনুযায়ী, যে তাদের ব্যবসায়িক সেরকমভাবে মুনাফা না হওয়ার জন্য তারা শ্রমিকদের কিন্তু হচ্ছে কি বোনাস বাড়াতে পারছিল না। তো এবছর আমি কিন্তু সেটা পেরেছি, ঠিক আছে। তো সেটা আমি তাদের সাথে মধ্যস্থতা করেছি এবং আমাদের লেবার কমিশনার ডিপার্টমেন্টে বসে মধ্যস্থতা করে সেখানে কিন্তু লেবারদের জন্য, যারা আমাদের শ্রমিক যারা আছেন তাদের জন্য কিন্তু বোনাস এবার বৃদ্ধি করানো গেছে। শুধু তাই নয়, এরকম পূর্ব বর্ধমান জেলার যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এরকম অনেক কটা ইন্ডাস্ট্রিতে এরকম সমস্যা ছিল, যেমন গ্লোবাস বলুন, পানাগড়ে ম্যাট্রিক্স বলুন, ঠিক আছে। এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে, কারখানাগুলোতে মালিকদের সাথে শ্রমিকদের একটা হচ্ছে গিয়ে মানে দেনা পাওনা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, যে ন্যায্যটা পাচ্ছিল না। সন্দীপবাবু, আপনি আমাকে ঠিক বলেছেন, আপনি বেলি কাটার ফোঁটা নেননি, আপনি ঠিক বলছেন যে কাটায় আপনি বসেননি। বেলি ফুলের কাটা কিন্তু খুব লাগে শ্রমিকের উপর, মাথায় ভর করে, এটা আপনিও মানেন। এটা আপনার নেতা রাজ্যসভা বক্তৃতায় শুনি, আমি ঋতব্রতকে আমি খুব পছন্দ করি নেতা হিসেবে। শ্রমিকের মাথায় পা দিয়ে উৎপাদনের গতি বাড়ানোর ক্ষেত্রে মালিকের ভূমিকাগুলো ভয়ঙ্করভাবে হয়, যার ফলে আপনি ঠিক বলছেন যে শ্রমজীবী মানুষের যে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে যেগুলো হওয়া উচিত, সেটা সে ম্যাট্রিক্সই হোক আর সেটা হচ্ছে রাইস মিল হোক, সেটা সর্বত্রিক যেটা হচ্ছে, এই যে দ্বিচারিতা আছে মালিক আর শ্রমিকের, এইখানে কিন্তু আপনাদের বড় ভূমিকা। উৎপাদনে গতি বাড়াবো, তার মানে শ্রমিককে অনাহারে রাখবো, এই যে গ্লোবাল ভাবনা চিন্তা, এটাকে ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা বা এটাকে ওভারকাম করার কিছু ভাবনা চিন্তা আছে, মানে কঠিন ব্যাপার এটা। অবশ্যই দেখুন, মালিকরা তো সব চিরাচরিত ভাবে বললাম তো প্রথমেই যে এটা একটা হয়ে এসছে, কারণ আমি জানি, আপনি জানেন, আপনারা সকলেই, আপনি আমাদের অনেকটা বয়সে বড়, যে বিগত দিনে আমি থামিয়ে দিই, শাহরুখ খানের 60 বছর হয়েছে, শাহরুখ খান বলেছে শাট আপ, আবেগের কাছে বয়স হয় না, তোমারও বয়স হয় না, আমারও বয়স হয় না। হ্যাঁ, আমি সেই বিষয়ে বলছি না, আমি বলছি আপনি আমার থেকে দিন বেশি দেখেছেন, অভিজ্ঞতায় বেশি। আপনি দেখেছেন, বামফ্রন্টের শাসন দেখেছেন, বামফ্রন্ট আমলে আপনি দেখেছেন যে প্রচুর শিল্প, মানে বেশিরভাগ শিল্প এই ইউনিয়নবাজি করতে গিয়ে বন্ধ করে দিয়েছে, লক আউট হয়ে গেছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল এবং সরকার চলছে, সেখানে কিন্তু আমরা কিন্তু একটা জিনিসই মেনটেন করি, যেটা হচ্ছে যে শিল্প এবং শ্রমিক উভয়ের হচ্ছে গিয়ে একে অপরের পরিপূরক, এবং উভয়কেই বেঁচে থাকতে হবে, তবে শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই শিল্প, যারা শিল্পপতি আছেন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, মালিক আছেন, তাদের তো একটা মানসিকতা কাজ করেই যে শ্রমিকদেরকে মাথায় চাপ দিয়ে উৎপাদন বেশি বৃদ্ধি করা। তার জন্য তো আমরা রয়েছি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার নিচে আমরা তো রয়েছি। যে যখনই আমরা দেখি কোনো শ্রমিকদের প্রতি এই ধরনের বঞ্চনা হচ্ছে, বা যখনই দেখবো আগামী দিনেও, তখনই তার পাশে ছুটে গিয়ে দাঁড়ানো, এবং তার যাতে ন্যায্যটা সে যাতে পায়, তার জন্য সেই লড়াই অবশ্যই জারি থাকবে। নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন। তো সেই নিয়ে কোনো শ্রমিকরা, আমার পূর্ব বর্ধমান জেলার শ্রমিকরা আজকের দিনে প্রচণ্ড আশ্বস্ত, যে না, আমরা জানি যে কোনো ক্ষেত্রেই যদি প্রয়োজন হয়, আমাদের জেলা সভাপতি যিনি আছেন এবং দলের আরও নেতৃত্বরা আছেন, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ যারা আছেন, তারা প্রত্যেকেই হচ্ছে গিয়ে এই ব্যাপারে যথেষ্ট সক্রিয়। কোনো জায়গায় যদি কোনো শ্রমিকের প্রতি অত্যাচার হয়, কোনো জায়গায় প্রতি কোনো শ্রমিকদের যদি কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েন এবং আমাকেও তারা জানান। আমিও যখন কোনো জায়গায় কোনো খবর শুনি, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে সেখানকার শ্রমিকদের যাতে কোনো রকম সমস্যা না হয়, এগুলো আমরা করছি। এগুলো নিয়ে পূর্ব বর্ধমান জেলায় এগ্রিকালচার এবং শিল্প দুটোই আছে, মানে কৃষি এবং শিল্প দুটোই আছে। কৃষি ক্ষেত্রেও আপনি দেখবেন শ্রমিক, আজকে সরকার, আমাদের বাংলার সরকার, যারা কৃষক, তাদের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছে। আজকে কৃষকদের যে উৎপাদিত যে ফসল, সেটা সরকার সরাসরি কিনে নিচ্ছে। এই নজির তো কোথাও নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত। তাহলে একজন দক্ষ প্রশাসক উনি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কৃষকরা কিন্তু শান্তিতে আছে। এখানে কিন্তু এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা তৈরি হয়নি, যে কৃষকরা উৎপাদিত ফসল তাদেরকে বিক্রি করতে হচ্ছে আদানির কাছে। আজকে ভারতবর্ষের
প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি ওনার যে মানে বকলমে যে কি বলে আদানিকে নিয়ে এসছে, রিলায়েন্স আছে, তাদের একটা দেখবেন অন্যান্য রাজ্যে একটা এরকম পরিবেশ তৈরি হয়েছে যে উৎপাদিত ফসল কিনে নিচ্ছে ওরা, মানে এই শিল্পপতিরা, যার ফলে তারা এমন একটা এই এই যে আমাদের যে শিল্প যেগুলো গড়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে, যে রাইস মিল বলুন বা আপনার হচ্ছে কি ওই আলু স্টোর বলুন বা আরো বিভিন্ন কারখানা যেগুলো আছে, তো সেইগুলোকে মানে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত, শ্রমিকের পেটে লাথি মারা একটা চক্রান্ত কিন্তু এই আদানি বা এই রিলায়েন্স ফিলায়েন্স এরা কিন্তু করছে বিজেপির তত্ত্বাবধানে। কিভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সময় দিতে হবে। সেটা হচ্ছে উৎপাদিত ফসল অন্য কেউ কিনবে না, ওদেরকেই বেচতে হবে। পরিবেশটা এমন তৈরি করে দিচ্ছে ওরা ছাড়া কেনার ক্রেতা নেই, তাই যত দাম ওরা ঠিক করে দেবে সেই দামেই হচ্ছে কিনতে হবে, যার ফলে শ্রমিকদের কিন্তু মুনাফা, কৃষকরা কিন্তু মুনাফা পাবে না। সেই পরিবেশ পশ্চিমবাংলায় নেই, মমতা ব্যানার্জি সেই পরিবেশ করতে দেবে না। বেশ, আমি আপনি ঠিক বলছেন যে কেন্দ্রের শ্রম আইনের বিষয়ে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এক আপনি হয়েছেন। কেন্দ্রের শ্রম আইন পরিবর্তনের বিষয়ে সরব তৃণমূল কংগ্রেস, সবাই এক। নাম্বার দুই, আপনি বলছিলেন বামফ্রন্টের আমলে শিল্প কার্য ঢুকছেও, ঠিক বলছেন। আপনাদের আমলে অনেক শিল্প হয়েছে, পূর্ব বর্ধমান জেলার শিল্পের নতুন নতুন অগ্রগতিটা আপনি ভালো বলতে পারবেন। আমার যেহেতু অনেকগুলো অভিজ্ঞতা আছে। পশ্চিমবাংলায় যদি না হতো, আজকে পুরো পানাগড়ের ওখানে আপনি দেখবেন, আমি আপনার সঙ্গে একমত, প্রচুর মানে শিল্প যারা এখন আছে, যারা ইতিমধ্যে কারখানা আছে, তারা আরো ডেভেলপ করছে। আসলে আপনি এমন একজন নেতা, আপনাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে যে পৌরসভা, এক হচ্ছে যে শ্রমিক আইন, শ্রম আন্দোলন, এক হচ্ছে এলাকার জনপ্রিয় নেতা হিসাবে। তিনটে করতে গেলে একটা বিস্তারিত অনেক সময় লাগবে। শিল্পের প্রশ্নেই আসি, যেটা আপনার রিলেটেড প্রশ্ন। গঙ্গার পাড় ধরে তাঁত শিল্পের বিরাট বাজার ছিল কালনাতে। এখন কার্যত সেটা হ্যান্ডলুম, মানে হাতে একটা খটকে যেটা আমাদের মধ্যে একটা আবেগ কাজ করতো, সেটা আপনারও করতো, সেটা কার্যত বিলুপ্তের পথে। এখন পাওয়ার লুম চলে এসছে, এখন গুজরাটে শাড়ি চলে এসছে। ফলে এই এখানকার তন্তুবাইরা শাড়ি সে অর্থে বাজার কিন্তু পাচ্ছে না, শাড়ি বুনতেও পারছে না। বিরাট একটা বাজার তৈরি হয়েছে। এটাকে কিভাবে আপনারা দেখুন, এটাকে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের তন্তুজ বলে একটা ডিপার্টমেন্ট আছে, জানেন তো? জানি আমি সেটা। তো আজকে সেই তন্তুজ কিন্তু কেন, কি করে তন্তুজ এত বেশি মুনাফা তৈরি করছে? এখানে কি তাঁতিরা কত করে, এক একজন তাঁতি কটা করে শাড়ি করতে পারে? আমি বলছি আপনাকে। তো সেখানে এই যে আপনি যেটা বলছেন হ্যান্ডলুম এসে গেছে, গুজরাটি শাড়ি এসে গেছে, আমি বলছি না, বাজার বলছি। বাজার বলছি, এটা যেমন সত্যি, এটা আমি অস্বীকার করব না। পাশাপাশি আমাদের রাজ্য সরকার এই যারা হাতে তাঁত বোনে তাদের জন্য যে পরিমাণে হচ্ছে গিয়ে পরিষেবা দিয়েছে, যেমন তাঁত, এক গোটা তাঁত মানুষকে প্রদান করা হয়েছে, যাতে করে তাঁতিদেরকে পয়সা দিয়ে খরচা করে ওই তাঁত কিনে নিয়ে এসে তাদেরকে ওই তাঁত মানে শাড়ি উৎপাদন না করতে হয়। তার জন্য সেই শাড়ি তন্তুজ ডিপার্টমেন্ট নিজে কিনে নিচ্ছে, সরকার নিজে কিনে নিচ্ছে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে, বাজার যদি, মার্কেটে যদি শাড়ি বিক্রি না হয়, সরকার নিজে কিনে নিচ্ছে, সরকার তার মতো করে সেটা বিক্রি করছে, ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের বাজার হয়ে গেছে। এখানে ওই লোকাল গুজরাটিদের তো কাজই এটা, যে কিভাবে শ্রমিকের পেটে লাথি মারবে, তো শ্রমিককে কি করে হচ্ছে ধ্বংস করে দেবে। একটা তাঁত শাড়ি বুনে সেখানে একটা হ্যান্ডলুম লাগিয়ে দিয়ে 100-500 করে শাড়ি বেরোচ্ছে। তো এইটার কারণে মানে এইটা টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা শ্রমিককে ইয়ে করছে। তো আমরা টেকনোলজির বিরুদ্ধে নই, অবশ্যই টেকনোলজি যেমন থাকবে, পাশাপাশি এটাও রয়েছে। তো সরকার দেখেছে যে এই মানুষগুলো যাতে বেরোজগার না হয়ে যায়, তার জন্য সরকার কিন্তু নিজে এই তাঁতিদের কাছ থেকে কাপড় কিনে নিয়ে নিজের দপ্তর থেকে বিক্রি করছে আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে। এই শাড়িগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে না, এই শাড়িগুলো লোকালে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের যেগুলো তাঁতি, তার একটা শিল্প, তার যে শিল্পের যে একটা জায়গা, একটা গ্রহণযোগ্যতা, সেটাই সরকার দিয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। আপনি জানেন না, কালনা একটা কালনা একজন ব্যবসাদার আছে, তার কাছে বিদেশ থেকে লোক আসে, তার বাড়িতে এখনো প্রায় 1 শতাধিক তাঁত রয়েছে, সেখানে তাঁতিরা কাজ করে। আমারই বন্ধু, সে, তার বাবা করতে, এখন সে করে। তো ওর কাছে ইন্টারন্যাশনাল মানে বিদেশ থেকে সব কাস্টমাররা আসে, এসে কিনে নিয়ে যায় ওই বিভিন্ন ধরনের হাতের কাজের শাড়ি, ওড়না, মেয়েদের সমস্ত কিছু। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে সরকার কিন্তু এই সুযোগটা করে দিয়েছে আমাদের তাঁতি ভাই। আমি এবার এসআইয়ের প্রশ্নে আসি, কারণ আপনার সঙ্গে ইন্টারভিউ করতে অনেকগুলো সাবজেক্টে চলে আসতে হবে। তো আরো হবে, ধাপে ধাপে ধীরে ধীরে গতির সঙ্গে সঙ্গে অগ্রগতি আমিও বাড়াবো। আপনারকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, সমালোচনা আলোচনা হচ্ছে, এই শহরে কান পাতলে, এই শহরটা তো আমারও,
আমি পূর্ব বর্ধমান জেলার মানুষ। আপনাকে একটা গুঞ্জন হচ্ছে, একটা গুঞ্জনটা পরে বলছি। এসআইআর প্রশ্নে যে ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং কালনায় যা ঘটনা ঘটছে এবং বিজেপির যা আক্রমণের যে গতি, সেকে মোকাবিলা করার ক্ষেত্রে আপনারা কতটা সদর্থক জায়গা নিয়ে যেতে পারছেন মানুষের কাছে, আপনি কতটা যাচ্ছেন? দেখুন, বিজেপির আক্রমণের গতি, এই জায়গাটা আপনারা, আমার মনে হয় সাংবাদিক মহলরা একটু টার্মসটা চেঞ্জ করা উচিত। মানে কিরকম? কারণ বিজেপি অবশ্যই আক্রমণ করছে, কিন্তু বিজেপির তো কোনো সমর্থক সংগঠন কিছু নেই। তারা আক্রমণ করছে তাদের হচ্ছে গিয়ে এজেন্সিগুলোকে দিয়ে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি আছে সেগুলো হয়ে গেছে বিজেপির এখন সংগঠন। না, আপনি টার্মস চেঞ্জ করতে বলেন, মানে কোন টার্মসে বলছেন? এই যে বললেন না বিজেপি আক্রমণ করছে, এটা বিজেপি আক্রমণ করছে না, আক্রমণ করছে বিজেপির দ্বারা পরিচালিত ওই সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলো। আমি একটা ছোট্ট করে আপনাকে বলে দিই, তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে। তৃণমূল কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল আইএনটিটিউসি, তৃণমূল ছাত্র, তৃণমূল এসসি, তৃণমূল ওবিসি, তৃণমূল শিক্ষক সংগঠন, একটা বিভিন্ন রকম পিলার রয়েছে। আর বিজেপির সংগঠনে কি আছে জানেন? বিজেপি, মাদার বিজেপি, ইডি, সিবিআই, হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এগুলো হচ্ছে গিয়ে বিজেপির হচ্ছে উইংস। এগুলো হচ্ছে বিজেপির উইংস। তো সেই জন্য বলছি এটা বিজেপি আক্রমণ করছে না, বিজেপি দ্বারা এরা আক্রমণ করছে। তো এসআইআরটা হচ্ছে ওই বিজেপির একটা উইংস, এসআইআর নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন হচ্ছে কি আক্রমণটা করছে, আর কিছু না। আপনি ঠিক বলছেন। আমাদের অনেকের ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এখন যেহেতু প্রযুক্তির সঙ্গে সঙ্গে এগোতে হচ্ছে, দ্য কোয়েরি খুব অল্প ভিউয়ার্স আছে। অনেকে বলে খায় না মাথায় দেয়। অনেক না viewers না, আছে। তো অনেকে প্রশ্ন আছে যে খায় না মাথায় দেয় নাকি ঘাম তেল। ঘাম তেল তো নই আমি। আচ্ছা, আমি আপনাকে একটু একটা অ্যাডভান্স কথা বলি, এই ইতিহাসে সব মিলিয়ে নেন আমার কথাটা। দেখুন, আপনি আমাকে রাগ করবেন না, আমার উপর। আমি যেটা পেয়েছি সেটা বলছি। এই শহরের আনাচে কানাচে, কলওয়ালা হোক, ফুলওয়ালা হোক, টোটোওয়ালা হোক, তাঁতি চাষি হোক, তারা বলছে সন্দীপ বসুকে এবার দেখা যেতে পারে। মানে দেখা তো যাচ্ছি আপনাকে, আপনি দৃশ্যমান তো, কিন্তু বলছে দেখা যেতে পারে। সত্যি কি দেখা যেতে পারে? বাকিটা ভেঙে বলবো না আমি কিন্তু। না, দেখা যেতে পারে বলতে, আমি কালনা শহরের ছেলে, কালনা শহরে জন্ম নিয়েছি। ওটা ঠিক আছে, দেখা যেতে পারে অন্য, হ্যাঁ। স্কুলে পড়াশোনা করেছি কালনা অম্বিকা। আপনি ডিপ্লোম্যাটিক উত্তর দেবেন না, না, আপনাকে আমি চিনি, আপনি সোজা উত্তর দেবেন। আমি বলছি তো আপনাকে কথাটা, দেখা যেতে পারে বলতে, দেখুন আমি এখানে বড় হয়েছি, আমি এখানকারই ছেলে, আমাকে তো দেখা যায়। আবার হয়তো বিভিন্ন কারণে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়, হয়তো সবসময় সবাই দেখতে পারে না। তবে হয়তো সবসময় কালনায় হয়তো সবসময় থাকতে পারি না, সপ্তাহে হয়তো দুদিন মানে থাকি। পার্মানেন্ট থাকার ব্যাপারে বলছেন মানে? বুঝতে পেরেছি। এবার সেখানে এখন পৌরসভার দায়িত্ব, পৌরসভা ইতিমধ্যে আপনারা জানেন, দলের মানে আমাদের যিনি আমি চেয়ারম্যান, একটু ভেঙে দিই। না বলছি, হ্যাঁ। যিনি চেয়ারম্যান আছেন উনি, ওনার কারণে, উনি অসুস্থতার কারণেই হোক, যে কোনো কারণে উনি রেজিগনেশন দিয়েছেন। এখন পরবর্তীকালে আবার নতুন চেয়ারম্যান আসছেন, পৌরসভার একটা দায়িত্ব আছে। মানুষ আশা করছে হয়তো যে হ্যাঁ, এখন এবার হয়তো একটু বেশি সময় কালনাতে। আপনি পাশ কাটাচ্ছেন ভাগীরথী স্রোতের মতো। শুনুন না, 0 আওয়ার, কলিং অ্যাটেনশন, মেনশন, এগুলো তো কোথায় হয় জানেন তো? সেটা আপনি খুব ভালো করে জানেন যে পার্লামেন্ট ডেমোক্রেসিতে হয়। তো আছে নাকি সম্ভাবনা? তাই বলে মানুষ ঠিক করবে? আছি তো পৌরসভাতে দায়িত্বে আছি, মানুষের কাজ করছি মমতাদির নির্দেশে, অভিষেকদার অনুপ্রেরণায়, মমতাদির অনুপ্রেরণায় কাজ করছি, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এই এসআইআর নিয়ে এখন খুব চাপে আছি দাদা। কারণ চাপে আছি বলতে, আমাদেরই তো দায়িত্ব মানুষকে, যাতে একটা বৈধ ভোটারের নাম যাতে নির্বাচন কমিশন, বিজেপির চক্রান্তকারী নির্বাচন কমিশন যাতে বাদ না দিতে পারে। তো সেই নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড চাপে আছি, মানুষের পাশে আছি, মানুষের জন্য কাজ করছি। দলের দায়িত্ব এটা। দল মানে তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করেছে, অতএব আমাদের সার্বিকভাবে দায়িত্ব, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, আমরা দেখছি না। আমাদের নির্দেশ, অভিষেকদার নির্দেশ, যে সব স্তরের মানুষের পাশে থাকো, যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেজন্য পাশে থাকতে হবে। সেভাবেই আছি, দেখা যাচ্ছে, এভাবেই দেখা যাবে। এখানেই শেষ করি। একদম। সেটা হচ্ছে যে ও একটু ঘুরিয়ে কথা বলছিল, মানে পথনাটিকা হয় তো, ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হয়। আমি স্টেট বলে দিই, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা 16টা বিধানসভার আসনের ক্ষেত্রে এবার বেশ কিছু নতুন মুখের সম্ভাবনা আছে। আচ্ছা, আমার এই কথা শোনার পরে এখানকার বিধায়কজন আবার রেগে যাবেন না। আমি আপনাকেও পছন্দ করি, আপনাকেও ভালোবাসি, আর ভালোবাসার মানুষ আমি। 30 বছর সাংবাদিকতা করছি, কিছু চুল তো পেকেইছে আমার, ঠিকই তো বলছি। তো সন্দীপ বসুকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে না। তো দেখা যাক সংসদীয় গণতন্ত্রে তাকে পাওয়া যায় কিনা, সেটা তার দল ঠিক করবে। তার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঠিক করবে, আরেকজন আছে এখানে সেনাপতি স্বপন দেবনাথ, যিনি হচ্ছেন গুরু, রাজনৈতিক গুরু, তিনিও ঠিক করবেন। আমার কথা মিলে যাবে দেখবেন।
এই চেয়ারটা বসে আছে, আগামী দিনে দেখবেন গঙ্গার পাড়ে দেখা হলো, দেখা হতে পারে, মিলন হতে পারে, গান আছে। আপনারা ভালো থাকবেন, আপনার কমেন্টস করবেন, আমাকে গালাগালি করবেন না। আমি জল জঙ্গল অধিকারের প্রশ্নে, ভাগীরথীর ভাঙনের প্রশ্নে, তাঁতিদের সমস্যা, শ্রমজীবী মানুষের পক্ষে আছি। কেন্দ্রীয় শ্রম আইনে বিরোধিতার প্রশ্নে এরা সরব হয়েছে সেটাও আছি, এসআইআর ইস্যুতেও আছি। আমি শ্মশানে কবরে ঘুরে বেড়াই না, আমি যা দেখি সেটাই বলি। তাই ওরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বলছি ওকে আমার শুভেচ্ছা রইলো। হ্যাঁ, ওর আগামী পথ অন্তত কণ্টকময় হয় না। শুনি বলছিল যে কণ্টকময় হয় না, বেলি ফুলের কাঁটা খুব খারাপ, সেটা থাকবে না, ওকে গোলাপ ফুলই দেবে। তার জন্য বাক্ত সময় খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি, সমীর দফাদার, কালনার ঐতিহাসিক শহর বসে আমি ইন্টারভিউটা করছি। নমস্কার।